এটাকে কাজে লাগিয়ে নির্বিচারে কিভাবে গাজার করছে লড়াই জোর লড়াই যুদ্ধবাদ ইসরায়েল। কোনো আলো নেই, হাসপাতালগুলোর কোনো চিহ্ন নেই, যেভাবে শেষ করে দিয়েছে। আমরা জানি হাসপাতালের লড়াই যুদ্ধবাদ ইসরায়েল ধ্বংস হোক এই কথাই প্যালেস্টাইন প্যালেস্টাইন। না, আমি যেটা লক্ষ্য করছি বিভিন্ন সংবাদ মাধ্যম, প্রচার মাধ্যম, বিশেষ করে রাজনীতিকে নিয়ে যারা গবেষণা করেন এবং এই ভোটকে ভিত্তি করে তারা প্রথম থেকে এই কাজটাতে যারা নিজেদেরকে ব্যাপৃত রেখেছেন, 6 দফা ভোট হয়ে গেছে। আগামীকাল শেষ দফা অর্থাৎ 7ম দফা। ভারতবর্ষের স্বাধীনতার পর এই দীর্ঘ সময় নিয়ে এর আগে শুধু একবারই ভোট হয়েছিল, এটা 51-52 সালে, আর এই দ্বিতীয়বার এই ভোট হলো। তারা যেটা বলছেন যে যত এগুচ্ছে বিজেপির অবস্থা খারাপ হচ্ছে, এবং তাদের বক্তব্য হচ্ছে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না, তারা সরকার তৈরি করতে পারবে না। তো তাদের এই মূল্যায়ন যদি সঠিক হয়, আমরা নিঃসন্দেহে উৎসাহিত হব, অনুপ্রাণিত হব, এবং এটাই বাস্তবায়িত হোক তার জন্য প্রত্যাশা নিয়ে আপনাদের মতো আমরা অপেক্ষা করছি। বিস্তৃত পরিসরে ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে যে ঘটনা চলছে সে সম্পর্কে আপনাদের সামনে উপস্থিত করেছে। আমি খুব সংক্ষেপে 2-3টি বিষয় আপনাদের দৃষ্টিতে আনবার চেষ্টা করব। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস তারা কিছুদিন আগে সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে সতর্কতা জারি করে তারা ইসরায়েলকে নির্দেশ দিয়েছিলেন প্যালেস্টাইনের বিরুদ্ধে আক্রমণ বন্ধ করো, গাজার বিরুদ্ধে আক্রমণ বন্ধ করো, এবং বিশেষ করে জাফনা যেখানে প্যালেস্টাইনের অন্তর্ভুক্ত গাজার হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয়বিহীন অবস্থায় জাফনাতে অরক্ষিত তাৎক্ষণিক যে রক্ষা শিবির তৈরি করা হয়েছে তার উপর আক্রমণ বন্ধ করে তাদের এই সিদ্ধান্ত ইউএনওর মাধ্যমে ইসরায়েলকে জানাবার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ইসরায়েল ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের এই যে সর্বসম্মত সিদ্ধান্ত, যার প্রতি ইউএনওর নৈতিক সমর্থন আছে, তাকে উপেক্ষা করে শুধু আক্রমণ সংঘটিত করে চলেছে ঘটনা দ্বারা। জাফনার কথা বললাম, অরক্ষিত আশ্রয়বিহীন মানুষ যারা, তাদের জন্য যে শিবির আপনার ক্যাম্প তৈরি করে, বাড়ি না ঘর না, সেই শিবিরের উপর গত 26শে মে বিভৎস আক্রমণ সংগঠিত করেছে, বোমা নিক্ষেপ করেছে। তাতে এক নাগাড়ে 45-এর উপর মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে 20 থেকে 22 জন মহিলা এবং শিশু। এই যে ঘটনা, সারা পৃথিবীর মানবতাবাদী শান্তিকামী মানুষ যারা, তাদের মধ্যে ধারণা তৈরি হয়েছিল ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইউএনওর মাধ্যমে তাদের যে নির্দেশ ইসরায়েলকে জানিয়েছিল, হয়তো নিশ্চয়ই ইসরায়েলের সম্বিত ফিরবে এবং তারা এই আক্রমণ বন্ধ করবে, কিন্তু তাকে উপেক্ষা করে যেভাবে এই বিভৎস আক্রমণ সংগঠিত করলো, তার প্রতিবাদে পৃথিবীর দেশে দেশে মানুষ সোচ্চার হচ্ছে। আপনারা যারা খবর রাখেন, গত
অক্টোবর থেকে আক্রমণ সংগঠিত হয়ে চলেছে। এই 7 থেকে 8 মাসে প্যালেস্টাইনে 36,000 মানুষ তাদেরকে খুন করে ফেলেছে ইসরায়েল তাদের সৈন্যবাহিনীকে ব্যবহার করে। এই 36,000-এর মধ্যে প্রায় 40 থেকে 45 ভাগ হচ্ছে মহিলা এবং শিশু। এবং তথ্যাদি যারা সংগ্রহ করছেন, আন্তর্জাতিক সংবাদ সংগ্রহকারী সংগঠন, সেই প্যালেস্টাইনে গিয়ে, গাজায় গিয়ে, জাফনায় গিয়ে তারা যা বলছেন যে 36,000 মানুষকে খুন করা হয়েছে, যারা চিহ্নিত হয়েছে। যদি পৃথিবীর মানুষ মনে করেন এটাই শেষ সংখ্যা, তাহলে ভুল করা হবে। জন্য আগ্রহ দেখায়নি। এমনকি ইসরায়েলের যে নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব, তাদেরকেও ভারত রাষ্ট্রে আমন্ত্রণ জানাবার কোন রকম আগ্রহ তারা দেখাননি। বিজেপি সরকার বাজপেয়ীর নেতৃত্বে যখন তৈরি হলো, তখনই দেখা গেল ভারত সরকারের এই আন্তর্জাতিক যে নীতি, বিশেষ করে প্যালেস্টাইন সম্পর্কে, ইসরায়েল সম্পর্কে, তার মধ্যে ছেদ ঘটিয়ে তারা বিকল্প দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করতে আরম্ভ করে। আদওয়ানি ভারত রাষ্ট্রের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, পরবর্তী সময়ে তিনি উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি প্রথম ভারত সরকারের পক্ষ থেকে ইসরায়েল পরিদর্শনে গিয়েছিলেন এবং শুধু ইসরায়েল পরিদর্শনে যাননি, তিনি সেখানে ইসরায়েল সরকারের সাথে আলোচনা করে বাণিজ্যিক সম্পর্ক, আদান প্রদান, এমনকি অস্ত্র কেনা বেচা, আমদানি রপ্তানি, এই চুক্তি ইত্যাদি তারা সংগঠিত করে। এর বিরুদ্ধে ভারতবর্ষের গণতান্ত্রিক মানুষ, দেশপ্রেমিক মানুষ প্রতিবাদে সেই সময়ও গর্জে উঠেছিলেন। বাজপেয়ী সরকারের যাওয়ার পর নতুন যে সরকার তৈরি হলো ডক্টর মনমোহন সিং এর নেতৃত্বে, সেই সরকার আমাদের পূর্বতন যে অবস্থান, সে অবস্থান থেকে প্যালেস্টাইনকে সমর্থন করে যাচ্ছিল। কিন্তু নরেন্দ্র মোদীর নেতৃত্বে যখন সরকার আসলো, তখন দেখা গেল নরেন্দ্র মোদী, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী স্বাধীনতার পর, তিনি সশরীরে এই ইসরায়েল পরিদর্শনে যান, সেই সরকারের সাথে বসে কথাবার্তা বলেন। আদওয়ানির সময়ে যে চুক্তি ইত্যাদি সম্পাদিত হয়েছিল, এই চুক্তিকে সচল করেন, সক্রিয় করে তোলেন এবং অস্ত্রাদি আমদানি রপ্তানি, ব্যবসা বাণিজ্য ইত্যাদি সম্পর্কিত প্রশ্নে নূতন নূতন চুক্তি সেখানে সংগঠিত করেন এবং ভারত রাষ্ট্রে প্রশাসনের উচ্চতর পর্যায়ের যারা, তাদেরকে ইসরায়েলে পাঠাতে শুরু করেন এবং ইসরায়েলের যে রাজনৈতিক নেতৃত্ব, রাষ্ট্রের নেতৃত্ব, তাদেরকে এই মোদী সরকার আমন্ত্রণ করে আমাদের দেশের অতিথি হিসাবে তারা নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্লজ্জের মতো ভূমিকা তারা গ্রহণ করতে শুরু করে। এই যে গাজার উপর যে আক্রমণ শুরু হলো গত নভেম্বর থেকে, সেই আক্রমণের পর দেখা গেল আমেরিকার মতোই আমাদের দেশের বর্তমান সরকার সেখানে হামাসের বিরুদ্ধে তারা সেখানে তাদের ক্ষোভ, তাদের বিক্ষোভ তারা সেখানে প্রকাশ করলেন এবং ইসরায়েল হামাসের এই আক্রমণের প্রতিবাদে যে বর্বরচিত আক্রমণ সংগঠিত করে চলেছে, তাকেই নৈতিকভাবে সমর্থন জানাবার ব্যবস্থা করলেন। হামাস যে আক্রমণ ইসরায়েলের কোন একটা শহরে সংগঠিত করেছিল, এটা করতে তারা বাধ্য হয়েছিলেন। ইসরায়েলের যে বর্বরচিত আক্রমণ বছরের পর বছর ধরে চলছে, ইউএনও তাদের উপর যে আবেদন বারবার করছেন, যুদ্ধ বন্ধ করো, আফগানিস্তানের উপর, প্যালেস্টাইনের উপর আক্রমণ বন্ধ করো, তাদের স্বাধীন রাষ্ট্রের যে সত্তা তাকে সম্মান করো, মর্যাদা দাও, তোমাদের যে ইসরায়েল রাষ্ট্র, তোমাদের যে স্বাধীন সত্তা তাকে আমরা মর্যাদা দিচ্ছি। এই দ্বিরাষ্ট্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে দুটো যে রাষ্ট্র তৈরি হয়েছে, দুটো রাষ্ট্রের স্বতন্ত্রভাবে তাদের স্বাধীনতা তারা ভোগ করো, কিনা আমরা চাই। তোমরা ইসরায়েল কেন এই প্যালেস্টাইনের উপর আক্রমণ সংগঠিত করছো? এবং ইউএনও
এই যে হামাস আক্রমণ সংঘটিত করেছিল, তাদের উপর এই মুহুর্মুহ আক্রমণের প্রতিবাদে সত্যের সীমা যখন ছাড়িয়ে যাচ্ছিল, তাদের পিঠ যখন দেয়ালে ঠেকে গেছিল, কিন্তু তারপরেও এই যে আক্রমণ, তাকে কিন্তু ইরান সমর্থন করেনি, তাকে সমালোচনা করেছে, করেও ইসরায়েলকে বলেছে তোমরা যা করছো এটা চলতে পারে না, এটা বন্ধ করো। দেশের সরকার ইসরায়েলকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সমর্থন করেছে, সবটাই হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদের সাথে সম্পর্ক রক্ষা করে। মার্কিন সাম্রাজ্যবাদ যে দৃষ্টিভঙ্গি নিয়ে প্যালেস্টাইনকে ধ্বংস করার চেষ্টা করছে, সেই দৃষ্টিভঙ্গিকে পরোক্ষে আমাদের দেশের সরকার সমর্থন করছে। এবং আপনারা শুনছিলেন দেবব্রত গোস্বামী বলছিলেন, এই বিশেষ করে গাজাতে যারা বসবাস করছিলেন তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করেছে, গাজাকে প্রায় জনমানব শূন্য করে দিয়েছে। প্যালেস্টাইনে তাদের যে উন্নয়নমূলক কাজ, সেই কাজ করার ক্ষেত্রে প্যালেস্টাইনের হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক সেখানে কাজ করত, তাদের খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য। তাদেরকে এই আক্রমণের প্রেক্ষাপটে ইসরায়েল থেকে বের করে দিল, তাদের কাজ বন্ধ, খাবার বন্ধ। কিন্তু এটা করতে গিয়ে ইসরায়েলি সমস্যায় পড়ল, তাদের উন্নয়নের কাজের জন্য তারা শ্রমিক খুঁজে পাচ্ছিল না। এই পরিস্থিতিতে ভারত সরকারের কাছে পৃথিবীতে আর কোনো দেশ নেই। ইসরায়েল তার প্রধানমন্ত্রী নেতানিয়াহু আমাদের দেশের প্রধানমন্ত্রীর সাথে কথা বলে, আপনার দেশ থেকে আমাদের দেশে এই উন্নয়নমূলক কাজের জন্য শ্রমিক পাঠান। আপনারা দেখেছেন ভারত সরকার সেখানে সম্মতি জানিয়ে বলেছেন, আমরা নিশ্চয়ই আপনাদের উন্নয়নমূলক কাজের জন্য ইসরায়েলে যাদেরকে কাজ করে তার জন্য শ্রমিক আমাদের দেশ থেকে পাঠাবো। আমরা দেখবো কারা যেতে চান, জোর করে তো কাউকে আমরা পাঠাবো না। এই অবস্থান যখন নিলেন, ভারতবর্ষের ট্রেড ইউনিয়ন আন্দোলনগুলো, বিশেষ করে বামপন্থী দৃষ্টিভঙ্গি সম্পন্ন যেগুলো, তারা তীব্রভাবে প্রতিবাদ করলেন। পরবর্তী সময় আমরা দেখলাম শুধু বামপন্থী মনোভাবাপন্ন না, বামপন্থী মনোভাবাপন্নের বাইরেও যারা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন, এরকম যে শ্রমিকদের সংগঠন সর্বভারতীয় ক্ষেত্রে, তারাও বলল ভারতবর্ষ থেকে কোন শ্রমিককে ইসরায়েলে পাঠানো যাবে না। এবং ইসরায়েলে পাঠানোর অর্থ হচ্ছে ইসরায়েল প্যালেস্টাইনকে ধ্বংস করবার জন্য যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে বর্বরচিত কায়দায়, তাকে পরোক্ষে সমর্থন করা হবে। আমাদের দেশে কাজ নাই, আমাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শ্রমিক, এটা ঠিক, কিন্তু এই শ্রমিকদের কর্মহীনতার সমস্যার সমাধানের জন্য ভারত সরকার আমাদের দেশের শ্রমিকদেরকে ইসরায়েলে পাঠাবে প্যালেস্টাইনকে ধ্বংস করবার লক্ষ্য নিয়ে। যে ইসরায়েল আক্রমণ সংঘটিত করছে তাদের উন্নয়নের জন্য। কিসের উন্নয়ন? যে রাষ্ট্র পার্শ্ববর্তী প্যালেস্টাইনকে ধ্বংস করছে সেই রাষ্ট্র কিসের উন্নয়ন করবে? এটা কি ধরনের পদক্ষেপ? কিন্তু আমরা লক্ষ্য করলাম শেষ পর্যন্ত ভারত সরকার আমাদের দেশ থেকে ইতিমধ্যে কয়েক হাজার শ্রমিককে সেখানে তারা পাঠিয়েছে। শ্রমিকরা কি বলছেন? যে আমরা নৈতিকভাবে ইসরায়েলের প্যালেস্টাইনের উপর যে আক্রমণ তাকে আমরা সমর্থন করি না, কিন্তু আমাদের দেশের সরকার আমাদের খাওয়া পড়ার কোনো ব্যবস্থা করতে পারছে না। বিশেষ করে কোভিডের আক্রমণের পর কোটি কোটি মানুষ, শ্রমজীবী মানুষ, যেভাবে আমরা কাজ হারালাম, আমাদেরকে কল কারখানা, অফিস আদালত বন্ধ করে সারা দেশের বুকে জরুরি অবস্থার মতো অবস্থা তৈরি করে যার যার রাজ্যে পাঠিয়ে আমাদের বলে দেওয়া হলো রাজ্যে যান, গ্রামে কাজ পাবেন, রেগার কাজ পাবেন, আমরা সরকার থেকে কাজের ব্যবস্থা করব। কোথায় কাজ? আমরা অভুক্ত, অনাহার, অর্ধভুক্ত, অনাহার মৃত্যু ঘটছে, সন্তান বিক্রি করতে বাধ্য হচ্ছে এবং পরিবারের পর পরিবার তারা অনাহার মৃত্যু যন্ত্রণা থেকে নিজেদেরকে রক্ষা করবার জন্য নিজেরাই বিষ খেয়ে ফাঁসিতে ঝুলে তারা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতিতে পরিবার পরিজনদের কথা ভেবে নৈতিকভাবে, নীতিগতভাবে ইসরায়েলের এই আক্রমণকে সমর্থন না করলেও উপায়ন্তবিহীন হয়ে আমরা বাধ্য হচ্ছে দুবেলার খাওয়ার সংসারের জন্য এই ইসরায়েলের এই যুদ্ধ ভূমিতে যেতে। এবং